ইউনূস সরকারের বিরুদ্ধে ভারত এবং মোদি এবং সারা ওয়ার্ল্ড ব্যাপী ষড়যন্ত্র শুরু করেছে, চক্রান্ত শুরু করেছে। এই সরকারকে হটিয়ে দাও, এই সরকারকে হটানোর জন্য তারা তাদের সকল মেশিনারিজ, ইকুইপমেন্টস তারা চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশের ভিতরে তারা আর বাহিনীগুলি থেকে লোক রিক্রুট করতে পারছে না। পুলিশ আমাদের 5 তারিখের এই সংগ্রামের পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই যে রকে যারা মেনটেন করতো বাহিনীগুলিতে, ওরা পালাইছে। সেনাবাহিনীতে যেগুলি ছিল হাসিনুর ভাই জানে, এই যে অনেকগুলি পলায় গেছে, অনেকগুলি আবার জেলে আছে বা আরো আগামীতে জেলে যাবে, প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ বাহিনীর যারা ছিল মণিপুরের স্বাধীন সরকারের রূপরেখা ঘোষণা করেছে। মণিপুরের স্বাধীনতাকামী মণিপুরের নতুন যেই সরকার গঠিত হয়েছে তার পররাষ্ট্রমন্ত্রী ডোরিন বোব। তাহলে অতএব এখন আর 7 সিস্টার নেই, এখন 6 সিস্টার হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে ওনাদের কোনো সিস্টারই থাকবে না, কেননা ভাই বোন সম্পর্ক কি এটাই তো ওরা বুঝে না। বোন রেখে লাভ কি, ওরা বোন সব জ্যাটায় বিদায় করতে চায়। দেখবেন এই আপনার এই যে সনাতন ধর্মের মেয়েদের বিয়ে হয়ে গেলে তারা বাবার বাড়ির কোনো সম্পত্তি পায় না, এটা জানেন? একসাথে তাদেরকে সবকিছু দেনা পানা মিটাই দেয়। কিন্তু মুসলমানদের আপনার বোন বিয়ে হলে আপনার বাবার অংশ পায়, মানে বাবার অংশ সে দাবি করতে পারে বা পায়। তো ভারত হলো এখন আর সিস্টার রাখতে চায় না, কারণ একসাথে দেনা পানা যা আছে দিয়া ওগুলো বিদায় করে দিতে চায়। তো মণিপুরও তাদের একটা অংশ আজকে স্বাধীনতা ঘোষণা করেছে। আমি এই জন্যই বলছি যে আমাদের যে প্রশ্নগুলি উত্থাপিত হয়, হঠাৎ করে দেখলে আমরা যেন কেমন হচকিয়ে যাই, আমরা যেন বুঝি যে কি জানি একটা হয়ে যেতেছে। ভারত জানি আমাদের লালমনিরহাট এয়ারবেস মনে হয় দখল করে আলাইবে, বা আমরা এখানে এয়ারবেস বানাইলে তারা মনে হয় আমাদেরকে হামলা করে দিবে, যুদ্ধ লাগাই দিবে, এমন একটা ভাবি। কিন্তু তার বিপরীত দেখেন অপোজিটে কি, যেটা আপনি বললেন যে ত্রিপুরার কৈলাসটিলাতে পরিত্যক্ত এয়ারপোর্টকে তারা ডেভেলপ করবে, সেখানে এয়ারপোর্টটাকে তারা সচল করবে। আমরা এই পর্যন্ত থাকা ভালো, এর বাইরে গেলেই আমাদের সমস্যা। দেখেন আজকে যে বড়াইবিরি নিয়ে আপনি কথা বলেছেন, এটা আমাদের একটা বিশাল একটা প্রাপ্তির জায়গা এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা একটা মাইল ফলক। এই সেই বড়াইবাড়ি যেখানে আমাদের জেনারেল ফজলুর রহমান সাহেব বিডিআর চিফ থাকতে বিএসএফ এর সাথে সীমান্ত যুদ্ধ হয়েছিল। সেখানে তাদের 43 জন বিএসএফ নিহত হয়েছিল, শতাধিক গ্রেপ্তার হয়েছিল এবং এই যুদ্ধে বিডিআর জয় করেছিল। সেই কাঙ্ক্ষিত সুফল আমরা ভোগ করতে যে আমরা আমাদের প্রতিশোধ নিতে যাই ভারত কতটুকু খারাপ রাষ্ট্র। আমাদের 57 জন সেনা কর্মকর্তাকে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করে দিয়েছিল। শুধু তারা বড়াইবাড়ির যুদ্ধে হেরে গেছিল, সেটার প্রতিশোধ নিতে যে আমাদের 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে বিডিআর এর মিউটিনির নামে তাদের বাহিনী এই বিডিআর এই পিলখানায় ঢুকে দেখে দেখে তারা আমাদের এই সেনা কর্মকর্তাদেরকে চিহ্নিত করে হত্যা করেছে। আজকে সে বড়াইবাড়িতে আবারও মল্লযুদ্ধ হয়েছে। 136 জন রোহিঙ্গাকে আসামের এই অংশ দিয়ে, করিমগঞ্জের অংশ দিয়ে, লালমনিরহাটের পাশে দিয়ে বড়াইবাড়িতে পুশ করতে গিয়েছিল। আমাদের জওয়ানরা সাহসিকতার সাথে সে পুশ বন্ধ করে দিয়েছে এবং বিএসএফ কে ওই এলাকা থেকে হটাই দিয়েছে। আমরা আবারও গর্ব অনুভব করি। ধন্যবাদ জানাই আমাদের বর্ডার গার্ডকে। তারা এ পর্যন্ত পুশিনে প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছে এবং ভারত পুশিং করতে ব্যর্থ হচ্ছে বারবার। ভারত উস্কায়া চুলকায়া আমাদের সাথে সম্পর্কের অবনতি ঘটাতে চায়, যার কারণে আজকে ভারতীয়রা কোনো সুযোগ খুঁজছে আমাদের সাথে কিভাবে তারা ঝগড়া লাগাইতে চায়। দেখেন আমাদের স্থল বাণিজ্য বন্ধ করেছে, আকাশ বাণিজ্য বন্ধ করেছে, আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে। তারা আমাদেরকে নিয়ে খেলতে চায়। ভারতের মোদিকে আমরা বলতে চাই এবং ভারতীয়দেরকে বলতে চাই, প্রয়োজনে যেমন ভুট্টো বলছিল
একশো বছর ঘাস খাবো, তারপরেও পারমাণবিক বোমা বানিয়ে ছাড়বো। আমরাও ঘোষণা করতে চাই, বাঙালি 1000 বছর দরকার হলে ঘাস খাবে, তারপরেও ভারতীয় আধিপত্যবাদ মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। আমরা তো দেশকে ভালোবাসবো, দেশের জন্য কথা বলবো, এটাই আমাদের আদর্শ হওয়া উচিত। কে সময়ের সাথে এক সময় সরকার কে আসবে না আসবে এটা বড় কথা নয়, সবার আগে দেশ। আপনি দেশের পক্ষে কথা বললেন, আমার মনটা আজকে ভরে গেল, আপনার প্রতি আমার সম্মান যথার্থই বেড়ে গেল। হাসিনুর স্যার, আপনি একটা হিসেব নিকাশ করবেন, দেখবেন যে বাংলাদেশের প্রতি ভারত কতটা একসময় সহনশীল ছিল। বিশেষ করে অধীনতামূলক মিত্রতা নীতির যে পুতুল সরকারটা তৎকালীন সময় ছিল, ভারতের বাংলাদেশের প্রশংসায় ভারত খুব পঞ্চমুখ ছিল। এই ভারতেই আবার বাংলাদেশের উপর যে দুর্নামটুকু চালাচ্ছে, যে দৃষ্টিমূলা চালাচ্ছে, বিশেষ করে মনিরুজ্জামান ভাই একটা বলে গেলেন আমাদের দর্শক, যে বাংলার ঐতিহ্য, বাংলাকে অখণ্ড রাখার যে একটা ষড়যন্ত্র, এটা আমাদের বাংলাদেশ করেনি, ভারত থেকে এই প্রস্তাবটা দিচ্ছে, ওরাই ষড়যন্ত্র করতেছে। কাজেই আমি মনে করি বাংলাদেশকে নিয়ে ভারতের বিশাল একটা ষড়যন্ত্র হচ্ছে। আমরা এর পরেও বলবো, রবি ভাইয়ের সাথে আমিও এক বাক্যে বলবো, আমরা প্রয়োজনে 1000 বছর ঘাস খেয়ে থাকবো, তবু আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের যতটুকু পটভূমি থাকা দরকার, যতটুকু দায়িত্ব পালন করার দরকার, আমরা প্রতিটা ক্ষেত্রে তা অগ্রগণী ভূমিকা পালন করবো। এতটুকু বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুনেন শুনেন শুনেন, রাখেন মনির ভাই, একটা কথা বলি। কলিমুল্লাহ ভাই নাই তো, আমি আর হাসিনুর ভাই। সেটা হলো, শুনেন, আপনারা তো মূল জিনিসটা জানেন না। আর আমাদের টকশোতে যারা আছে তারা নিজেদেরকে খুব সম্মুখের মতো, শামুক চিহ্ন তো, শামুকের মতো এরকম গুটায় রাখে, এরকম করে ছড়ায় না। ভারতের সাথে ইউনূস স্যারের সাথে যে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব, আমরা জানি যে 7 সিস্টারের বিষয়ে উনি কথা বলেছেন, সমুদ্রের জন্য কথা বলেছেন। এজন্য ইউনূস সাহেবের সাথে ভারতের দ্বন্দ্ব, এবং ভারত বাংলাদেশের টাইট দিতেছে। আসলে কিন্তু সেটা না। আসল কথাটা হলো 16 বছর ভারত রয়ের মাধ্যমে আমাদের সেনাবাহিনী, এই হাসিনুর ভাই আছে, ওনাকে অফার দেওয়া হয়েছিল রয়ের চর হওয়ার জন্য। এই যে উনি সাক্ষী আছে, সামনে আছে। আমাদের বাহিনীগুলি, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, আমাদের যত বাহিনী আছে সব বাহিনী ক্যাপচার করেছিল। আমাদের সচিবালয় এবং এই যে আপনারা সচিবদেরকে দেখেন, ডিসি, এসপি, এদের সবগুলিকে নির্দেশে পদায়ন হতো, আর এগুলিকে সব কন্ট্রোল করত। আমাদের 5 তারিখের এই সংগ্রামের পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই যে কে যারা মেনটেন করতো বাহিনীগুলিতে, ওরা পালাইছে। সেনাবাহিনীতে যেগুলি ছিল, হাসিনুর ভাই জানে, এই যে অনেকগুলি পলায় গেছে, অনেকগুলি আবার জেলে আছে, বা আরো আগামীতে জেলে যাবে, প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ বাহিনীর যারা ছিল, বিপ্লব, হারুন্যা টারুন্যা, চোরমোর, বেনজির টেনজির, এটি পলায় গেছে, এটি রয়ের আপনার চর ছিল। এইভাবে সব জায়গায় যে নেটওয়ার্ক ছিল 16 বছরে গড়ে তুলছিল, সেই নেটওয়ার্কটা তছনছ করে দিছে এই আন্দোলন, এই ছাত্ররা, এর রক্ত। এখন তারা এই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তারা নতুন ভাবে নেটওয়ার্ক গড়ার কোনো প্রচেষ্টা করে, কোনো চেষ্টা করে এখানে ফায়দা নিতে পারছে না। যার কারণে ইউনূস সরকারের বিরুদ্ধে ভারত এবং মোদি এবং সারা ওয়ার্ল্ড ব্যাপী ষড়যন্ত্র শুরু করেছে, চক্রান্ত শুরু করেছে। এই সরকারকে হটিয়ে দাও, এই সরকারকে হটানোর জন্য তারা তাদের সকল মেশিনারিজ, ইকুইপমেন্টস তারা চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশের ভিতরে তারা আর বাহিনীগুলি থেকে লোক রিক্রুট করতে পারছে না, পুলিশ থেকে পাচ্ছে না, আপনার সচিবালয় থেকে পাচ্ছে না, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এদেরকে তারা কন্ট্রোল করতে পারছে না। সেহেতু তারা ব্যর্থ হচ্ছে বারবার। এটাই ভারতের স্বার্থের ব্যর্থ। তার কারণেই ইউনূস সরকার এবং বর্তমান সরকারকে ভারত উৎখাত করতে ষড়যন্ত্র করছে। এটা হলো মূল ঘটনা। ভারতের প্রশাসনে ভারতের অনেক সদস্য যুক্ত আছে, অনেক লোক বাংলাদেশের প্রশাসনে চাকরি করে। ঠিক তদ্রূপ আমার শুধু একটা প্রশ্ন, যে বর্তমানে সচিবালয়ে 443 জন শুধু আপনার এখানে হিন্দু আছে, সচিব, উপসচিব সহকারে। এখন এখানে ভারতের 57 জনকে চিহ্নিত করেছে। তাহলে কি আপনার মনে হয় এদেরকে এই জায়গায় বহাল রেখে ভারত যে আচরণ করছে সেটার প্রতিবাদ করা, বা তাদের
যে আচরণ করে সেটার জবাব দেওয়া আমার বাংলাদেশের পক্ষে সম্ভব কিনা, 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হলো যে বাংলাদেশে নির্বাচন যদি হয় বা করে, এই ইউনূস সরকার যদি নির্বাচন দেয়, তাহলে এই যে আওয়ামী লীগের যে প্রেতাত্মাগুলো আছে সেগুলোকে বহাল রেখে আপনারা কি রাষ্ট্রটা যেই ক্ষমতায় আসুক, সেটা বিএনপি হোক যে হোক, সে সুষ্ঠুভাবে ভারতের আধিপত্য থেকে বের হয়ে দেশটা পরিচালনা করতে পারবে কিনা?